মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণাটা আপনারা সবাই শুনেছেন। তিনি বলেছেন, ওয়ার ইজ ভেরি কমপ্লিট, কুড বি ওভার সোন। এই যে কুড বি ওভার সোন, এটাকে আমরা অনেকে ধরে নিয়েছি ইরান যুদ্ধ বোধহয় শেষ হতে চলেছে। এবং এই যে শেষ হতে চলেছে, এই বার্তাটিকে গ্রহণ করেই দেখা গেল নর্থ আমেরিকান মার্কেটে তেলের দাম আগের দিন যতটা বেড়েছিল তার চেয়ে বেশ খানিকটা কমে গেছে। অনেকের মনে এটি এক ধরনের একটা স্বস্তির হাওয়া এনে দিয়েছে যে যুদ্ধ বোধহয় শেষ হতে চলল। আসলে কি যুদ্ধ শেষ হতে চলল? যুদ্ধকে মার্কিন যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প একা একা শেষ করে দিতে পারবে? ইরান আবার পাল্টা যে বক্তব্যটি দিয়েছে, তারা বলছে যুদ্ধ কখন শেষ হবে সেটা ঠিক করবে ইরান। ওয়াও! মানে ট্রাম্প আক্রমণ করেছে, ট্রাম্প যুদ্ধটা শুরু করে দিয়েছে। এখন ট্রাম্প চাইলে আর যুদ্ধ শেষ করতে পারবে না, ইরান নির্ধারণ করবে যুদ্ধটা কখন শেষ হবে। ইরানের প্রতিনিধিরা আরও কয়েকটি কঠিন কথা বলেছেন। তারা বলছেন যে এখন আর ডিপ্লোমেসির কোনো জায়গা নেই, তারা দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত আছে। ওয়েল, আসলে কি ইরান দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত আছে? তাদের ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ, তাদের অল আদার স্ট্রেংথ, সেটি কি একটি লং লাস্টিং যুদ্ধকে সাপোর্ট করার মতো অবস্থায় আছে? সেগুলো নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করা যাবে। আজকে শুধু সংক্ষেপে সর্বশেষ অবস্থাগুলোই একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। ডোনাল্ড ট্রাম্প যখন বলছেন যে ওয়ার ইজ ভেরি কমপ্লিট, কুড বি ওভার সোন, তার পর মুহূর্তে তিনি আরও একটি বার্তা দিয়েছেন। তিনি বলছেন যে হরমুজ প্রণালীতে তেল আনা নেওয়ার ক্ষেত্রে, জাহাজ চলাচলের ক্ষেত্রে ইরান যদি কোনো ধরনের বাধা দেয়, তাহলে 20 গুণ বেশি তারা হামলা করবে ইরানের উপর, এবং তারা ইরানকে এমন শিক্ষা দেবে বা এমন ধ্বংসস্তূপে পরিণত করবে যে আর কোনো দেশ মিলেও এই জীবনে আর ইরান মাথা তুলে দাঁড়াতে পারবে না। আমরা এই সব কথাগুলোকে যুদ্ধের ময়দানে বাকযুদ্ধ হিসেবেও দেখতে পারি, কিন্তু কেবল কি বাকযুদ্ধ হিসেবে দেখলেই চলবে? তার পেছনে যুক্তি, প্রস্তুতি কিংবা বাস্তবতা কি কিছুই নেই? নিশ্চয়ই আছে। যুদ্ধ শেষ হয়ে যাবে খুব সহসা, সেরকম ইঙ্গিত কিন্তু কোথাও দেখা যাচ্ছে না। এই যে যখন আমি আপনাদের সঙ্গে কথা বলছি, এই ভিডিওটি রেকর্ড করছি, তখনও কিন্তু মিসাইল হামলা চলছে, বোমা বর্ষণ চলছে, হামলা পাল্টা হামলা চলছে। তাহলে যুদ্ধ কখন শেষ হবে? এদিকে আবার আমরা দেখছি তেলের বাজারে, ইন্টারন্যাশনাল মার্কেটে এক ক্রাইসিস তৈরি হয়েছে। হু হু করে তেলের দাম বেড়ে গেছে। কিছুদিন আগেও যেটি $90 ব্যারেল ছিল, সেটি এখন বেড়ে এর আগে কথাবার্তা হতো যে যুদ্ধে যদি $100 পার ব্যারেল টাচ করে তাহলে আমেরিকানদের মাথা খারাপ হয়ে যাবে। সেটি $120 উঠে গেছে। আমেরিকানদের মাথা কি ঠিক আছে? নাগরিকদের মাথা কি ঠিক আছে? তারা কি অস্থির হয়ে ওঠেনি? আমরা দেখেছি যে G7 এনার্জি মিনিস্টাররা গতকালই তারা বৈঠক করেছে। বৈঠক করে তারা আবার ঠিক করেছে যে তাদের যে স্পেশাল রিজার্ভ আছে, সেই রিজার্ভ থেকে কিছু অংশ বাজারে ছেড়ে দিয়ে সরবরাহ বাজারের সাপ্লাইটাকে এক ধরনের নর্মাল রেখে তেলের দাম নিয়ন্ত্রণ রাখা যায় কিনা। এবং তারা প্রিলিমিনারি একটা অ্যাসেসমেন্ট করেছে, 300 to 400 মিলিয়ন ব্যারেল আপাতত যদি মার্কেটে ছেড়ে দেওয়া যায় G7 কান্ট্রিগুলোর রিজার্ভ থেকে, তাহলে হয়তো এই ক্রাইসিসটা খানিকটা হলেও অন্তত উপশম হবে। কিন্তু এই যে খানিকটা হলেও উপশম হবে, এই উপশমটা কতদিন টিকবে? তারপরে কি? যুদ্ধটা তো শেষ হতে হবে। সেই যুদ্ধটা কিভাবে শেষ হবে? এই যে কিভাবে শেষ হবে তার একটা পরিকল্পনা করার জন্যে, এক্সিট প্ল্যান করার জন্যে ডোনাল্ড ট্রাম্পকে গোপনে পরামর্শ দিয়েছেন তার উপদেষ্টারা। তার উপদেষ্টাদের অনেকেই এই যুদ্ধটা নিয়ে খুব বিরক্ত আছে, বিব্রত আছে। এবং এই নিয়ে আজকে ওয়াল স্ট্রিট জার্নালে চমৎকার একটা রিপোর্ট বেরিয়েছে। আমি সেই রিপোর্ট থেকে কিছু অংশ বিশেষ আপনাদের সঙ্গে শেয়ার করব। তার আগে আরও একটি হিসাব বেরিয়েছে। এটি মার্কিন প্রশাসন তাদের যে কংগ্রেস সদস্যদের সামনে উপস্থাপন করেছে যে ইরান হামলার প্রথম 48 ঘন্টায়, প্রথম 2 দিনে তাদের $5.6 বিলিয়ন কেবল অস্ত্র খাতে ব্যয় হয়েছে।
এগুলো কিন্তু আর অন্য কিছু না যে এয়ারক্রাফট ডিপ্লয় করতে হয়েছে, নেভাল ফোর্স ডিপ্লয় করতে হয়েছে বা অন্য আনুষঙ্গিক যত খরচ আছে সেই সব খরচ কিন্তু এর মধ্যে ইনক্লুড হয় নাই। কেবলমাত্র যে অস্ত্র ব্যবহার করা হয়েছে ইন ফার্স্ট 48 আওয়ার্স, তাতে $5.6 বিলিয়ন ব্যয় হয়েছে। এখন ট্রাম্প প্রশাসন যখন এই হিসাবটা তার কংগ্রেস সদস্যদের সামনে উপস্থাপন করলেন, তখন তাদের মনে প্রশ্ন জেগেছে যে তাহলে এই ইরানের এই যুদ্ধটা কতদিন চলবে, এবং যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে 48 ঘন্টায় $5.6 বিলিয়ন যদি খরচ হয়ে গিয়ে থাকে, তাহলে আমাদের যে অস্ত্রের মজুদ আছে বা আমাদের যে ক্যাপাসিটি আছে, আমরা কত বিলিয়ন ডলার, কত ট্রিলিয়ন ডলার আমরা এখানে ব্যয় করব, অনুমোদন দেব, গচ্ছা দেব এই যুদ্ধের কারণে, এবং কেন দেব? এই প্রশ্নগুলো তারা করতে শুরু করেছেন। এবং ওয়াল স্ট্রিট জার্নালের যে রিপোর্টের কথা আমি উল্লেখ করলাম, তারা যে কথাটি বলছে যে অ্যাডভাইস করেছে তাদেরকে যে একটা এক্সিট প্ল্যান করার জন্য, এই যুদ্ধ থেকে কিভাবে বের হয়ে আসা যায় সেটা খোঁজার জন্য। এবং তারা বলছেন যে দীর্ঘস্থায়ী যদি এই যুদ্ধে আমেরিকা লিপ্ত থাকে, তাহলে সেটি খোদ আমেরিকাতে একটা রাজনৈতিক অস্থিরতা তৈরি করবে। শুধু তাই নয়, ট্রাম্পের যে মধ্যবর্তী নির্বাচন, সেই নির্বাচনে তার যে এজেন্ডা আছে বা তার যে অবস্থানটা আছে, সেটাকে একটা ঝুঁকির মধ্যে ফেলে দেবে। ওয়াল স্ট্রিট জার্নাল জানাচ্ছে, মানে এই উপদেষ্টারা যে পয়েন্টগুলো ডোনাল্ড ট্রাম্পের সামনে এনেছেন ইরান যুদ্ধ বন্ধ করে সেখান থেকে এক্সিট প্ল্যান খোঁজার জন্য, তার মধ্যে প্রথমত তো অস্ত্রের মজুদ এবং যে খরচ, প্রথম 48 ঘন্টায় $5.6 বিলিয়ন খরচ, এটি একটি তাদেরকে খুব উদ্বিগ্ন করেছে যে আমরা কত টাকা, কত ডলার এইভাবে খরচ করব, সেই বিষয়টি একটা আছে। কিন্তু সাম্প্রতিক সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রে যেসব পোলগুলো হয়েছে, মানে 28শে ফেব্রুয়ারি আক্রমণের পর যে জনমত জরিপগুলো হয়েছে, সেই জনমত জরিপগুলোর অধিকাংশ ক্ষেত্রে দেখা গেছে মেজরিটি অফ দ্য আমেরিকান সিটিজেন্স তারা এই যুদ্ধটাকে পছন্দ করছে না, তারা যুদ্ধ চাচ্ছে না, তারা চাচ্ছে যে অ্যাট আর্লিয়েস্ট পসিবল মোমেন্টে যুদ্ধটা যেন বন্ধ হয়ে যায়। সো এই পোলগুলোর রিপোর্টগুলো, মানে যেই ফলাফল বেরিয়েছে বা যেসব রিপোর্ট বেরিয়েছে, তার একটা সিনোপসিস কোনো অ্যাডভাইজাররা ডোনাল্ড ট্রাম্পের সামনে উপস্থাপন করেছেন এবং বলছেন যে পাবলিক এই যুদ্ধটা চাচ্ছেন না, পাবলিকের যুদ্ধের বিরুদ্ধে, এবং তারপরে যদি আমরা যুদ্ধটা কন্টিনিউ করি তাহলে এই আমেরিকানদের মধ্যে যে রিপারকেশনটা হবে সেটা আসলে একটা পলিটিক্যাল আনরেস্ট তৈরি করবে এবং মধ্যবর্তী নির্বাচনে তার একটা বড় ধরনের ইম্প্যাক্ট হবে। তেলের দামের প্রসঙ্গটিও এসেছে। তেলের দাম নিয়ে তো হরহামেশাই কথাবার্তা হচ্ছে। এর আগেও যখন ডোনাল্ড ট্রাম্পকে সাংবাদিকরা এই ব্যাপারে প্রশ্ন করেছিলেন যে তেলের দাম বেড়ে যাচ্ছে, তিনি একদম উড়িয়ে দিয়ে বলেছিলেন পারলে বাড়বে, যেটা বাড়ার বাড়বেই। কিন্তু এখন যখন $100 ব্যারেল প্রতি মূল্য ক্রস করে গেছে, কারণ আমেরিকানদের দৈনন্দিন জীবনকে যখন এটি স্পর্শ করতে শুরু করছে, সেই রিপারকেশনটাও প্রবলভাবেই নানাভাবে প্রকাশিত হচ্ছে। এবং ট্রাম্পের অ্যাডভাইজাররা যারা এক্সিট প্ল্যান খোঁজার পরামর্শ দিচ্ছেন, তারা এই প্রসঙ্গটিও তার সামনে নিয়ে এসেছেন। ফলে সব কিছু মিলে তার অ্যাডভাইজারদের একটা উল্লেখযোগ্য অংশ তারা মনে করছেন যে আমেরিকার উচিত হচ্ছে এই যুদ্ধ থেকে যত দ্রুত সম্ভব বেরিয়ে আসা, কিভাবে বেরিয়ে আসা যাবে সেই পথ খোঁজা। কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে মনে হচ্ছে যে তিনি আসলে, মানে তার যে একটা গোয়ার্তমী অবস্থা আছে, তিনি এখনও সেই গোয়ার্তমী অবস্থানের মধ্যে আছেন এবং তিনি বলছেন যে এই যুদ্ধ থেকে, মানে তিনি তো অলমোস্ট জিতেই গেছেন, এটি প্রায় শেষ হয়ে যাওয়ার পথে। এবং তিনি একটা শব্দ ব্যবহার, মানে কয়েকটা কথা ব্যবহার করেছেন। দেখেন, আমি মানে জাস্ট পত্রিকা থেকে, আমেরিকান পত্রিকা থেকে একটা লাইন আমি তুলে নিয়েছি। আমার কাছে মনে হয়েছে যেটা খুব, মানে তার ক্যারেক্টারিস্টিক্স বোঝার জন্য বা এই যুদ্ধটাকে ডোনাল্ড ট্রাম্প কীভাবে দেখছে সেইটা বোঝার জন্য আমার মনে হয় যে এই লাইনটার দিকে একটু মনোযোগ দিতে পারেন। তিনি বলছেন, উই টুক এ লিটল এক্সকারশন, মাইন্ড দ্য ল্যাঙ্গুয়েজ, এক্সকারশন। আমরা এক্সকারশনটাকে কী বলি? এক কাইন্ড অফ প্রমোদ ভরণ। আমরা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি থেকে এক্সকারশনে যাই, আমরা ভ্রমণে যাই। তিনি এই যুদ্ধটাকে বলছেন, উই টুক এ লিটল এক্সকারশন বিকজ উই ফেল্ট উই হ্যাড টু ডু দ্যাট টু গেট রিড অফ সাম ইভিল। কিছু খারাপ জিনিসের হাত থেকে, কিছু খারাপ লোকের হাত থেকে রেহাই পাওয়ার জন্য আমাদের এই একটা এক্সকারশনের দরকার পড়ছে বলে আমার কাছে মনে হয়েছে। সো আমরা একটা এক্সকারশনে গেছি, আমরা ভ্রমণে গেছি। অ্যান্ড আই থিঙ্ক ইউ উইল সি ইট ইজ গোয়িং টু বি এ শর্ট টার্ম এক্সকারশন। এবং তিনি বলছেন যে তোমরা দেখবে, আপনারা নিশ্চয়ই দেখবেন, খেয়াল করবেন যে এই ভ্রমণটা হচ্ছে একটা স্বল্পমেয়াদী ভ্রমণ, মানে খুব দীর্ঘমেয়াদী ভ্রমণ না। বাট যুদ্ধ, ধ্বংস,
মানুষের জীবন নাশ, হত্যা, সেটিকে ডোনাল্ড ট্রাম্প এক্সকারশন হিসেবে দেখছেন, ভ্রমণ হিসেবে দেখছেন, আনন্দ ভ্রমণ হিসেবে দেখছেন। ফলে তার অ্যাডভাইজাররা যাই বলুক না কেন, পুরো বিশ্বে যত অস্থিরতায় তৈরি হোক না কেন, এক্সকারশনের শখ যার মাথায়, ধ্বংসযজ্ঞকে যার কাছে এক্সকারশন মনে হয়, সে যতই বলুক না কেন যে ওয়ার ইজ ভেরি কমপ্লিট, কুড বি ওভার সোন, আসলে কি সোন দ্রুত এই যুদ্ধ বন্ধ হয়ে যাবে? দর্শক,